ফ্রিবিশ পলিটিক্সটা এবারের নির্বাচনে বলা যায় হলমার্ক। এবারের নির্বাচনী ইশতেহারে প্রত্যেকেই ফ্রিবিশ পলিটিক্স বা ভাতা দেওয়ার যে রাজনীতি তা দিয়ে ভোটারদেরকে প্রভাবিত করতে চায়। যে সত্যি কি রাজ্যের যে আর্থিক অবস্থা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে, সেই আর্থিক অবস্থাকে মিটিয়ে, সেই আর্থিক দুরবস্থাটাকে সামাল দিয়ে আদতেও কি এই প্রতিশ্রুতিগুলো রাজনৈতিক দল পূরণ করতে পারবে? যেই সরকারে আসুক, এই 25% ডিএর পরে যে 75% ডিএ বাকি আছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে, সেই ডিএ দিতে গেলে তাকে প্রায় 25,000 কোটি টাকা খরচা করতে হবে। এই 25,000 কোটি টাকা আরো খরচা করতে হবে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি রীতিকা। এই মুহূর্তে রাজ্যে 26-এর নির্বাচন একেবারে দোরগোড়ায় রয়েছে, আর হাতে 2 সপ্তাহ বলা যেতে পারে। এর আগে আমরা দেখেছিলাম তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইশতেহার প্রকাশ করেছিলেন দুয়ারে চিকিৎসা, দুয়ারে রেশন থেকে শুরু করে যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার। আজকে বঙ্গ সফরে অমিত শাহ নোভোটেল হোটেল থেকে তিনি ইশতেহার প্রকাশ করলেন বিজেপির। দুর্নীতি মুক্ত রাজ্য, আইন সুশৃঙ্খল, সিন্ডিকেট মুক্ত বাংলা তিনি গড়বেন। যুবসাথী যুবকদের জন্য এবং মহিলাদের জন্য 3,000 টাকা করে দেবেন স্বনির্ভর হওয়ার জন্য। ইশতেহার তো সবাই প্রকাশ করছে, সেটা কতটা সম্পন্ন হবে আর্থিক অবস্থার ক্ষেত্রে যদি এই প্রশ্নটা ওঠে। আমার সাথে এই মুহূর্তেই পুরো বিষয় নিয়ে আলোচনা করতে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, এই যে ইশতেহার, এই ইশতেহারে একাধিক প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি, এটা কতটা নির্দিষ্টভাবে পূরণ করবে রাজনৈতিক দল? তুমি তৃণমূল আর বিজেপি বললে, তার সাথে আমি যুক্ত করে দিচ্ছি কংগ্রেস বলেছে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে তারা দিবে। 15,000 টাকা করে তারা ব্যক্তিদের দেবেন, এবং চিকিৎসা খরচার জন্য তারা 10 লাখ টাকা করে বীমা তৈরি করে দিবে। তুমি বুঝতেই পারছো। আবার বামেরা বলেছে যে আমরা ক্ষমতায় আসলে 200 দিনের কর্মসংস্থানের কথা বলছি। 750 টাকা করে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে মজুরির হার হবে, 6,000 টাকা ভাতা দিবে। ফলে দেখো, সবগুলো রাজনৈতিক দলই বিপুল পরিমাণে ভাতার গল্প শোনাচ্ছে। তৃণমূলও শুনিয়েছে, বিজেপিও শুনিয়েছে, কংগ্রেসের একটার পর একটা আমি যদি তোমাকে ভাতা বলি, সব সেক্টরে ভাতা বলছে, সিপিএমও ভাতা বলেছে। ফলে ভাতা ভিত্তিক যে রাজনীতি, সেটা যে এই মুহূর্তে ভারতবর্ষের নির্বাচনকে প্রভাবিত করছে, সেটা সবগুলো রাজনৈতিক দলের ইশতেহার পড়লেই তুমি বুঝতে পারবে। তার আগে তুমি যদি লক্ষ্য করো, বিহারে 10,000 টাকা ভোটের আগে দিয়ে কিস্তিমাত করে দিয়েছিল নীতিশ কুমার বিজেপি জোট। জেডিইউ বিজেপি জোট সেখানে 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসলো। তার আগে তুমি মহারাষ্ট্রে যদি দেখো, তাহলে সেখানে মহিলাদের টাকা দেওয়ার ব্যবস্থা করা, হরিয়ানাতেও ঠিক তাই, টাকা দিয়ে জয় করার উদ্যোগ তারা নিয়েছিল এবং সেটা সঠিক হয়েছে, সফল হয়েছিল। ফলে এখানেও তুমি যদি দেখবে যে প্রত্যেকটা রাজনৈতিক দল বুঝে গেছে যে মহিলাদের ভাতা দিতেই হবে। সবাই মহিলাদের ভাতার কথা বলেছে। আর যুবকদের ভাতা দিতে হবে, মহিলা যুবক হলো কৃষকদের ভাতা দিতে হবে। তাহলে মহিলা, যুবক, কৃষক, এই তিনটে তো একদম ক্যাটাগরি হয়ে গেল। আবার কিছু কিছু অদ্ভুত ধরনের ছাড়ের কথা বলছে, যেমন বিজেপির ইশতেহারে বলা হচ্ছে যে মহিলাদের 33% সংরক্ষণ দেওয়া হবে চাকরির ক্ষেত্রে। আর মহিলাদের জন্য তারা বলছেন যে আমরা বাসে যে মহিলারা চলবে, সরকারি বাসে বিনামূল্যে একদম। আর এদিকে কংগ্রেস বলছে যে আমরা বিনামূল্যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করব। ফলে বিদ্যুতের আপনাদের কোনো দাম দিতে হবে না। এইভাবে একটার পর একটা যদি প্রতিযোগিতা দেখো, তাহলে ফ্রিবিশ পলিটিক্সটা এবারের নির্বাচনে বলা যায় হলমার্ক। এবারের নির্বাচনী ইশতেহারে প্রত্যেকেই ফ্রিবিশ পলিটিক্স বা ভাতা দেওয়ার যে রাজনীতি তা দিয়ে ভোটারদেরকে প্রভাবিত করতে চাইছে। কিন্তু আমি যে প্রশ্নটা তোমার চ্যানেলে রাখতে চাই, যে সত্যি কি রাজ্যের যে আর্থিক অবস্থা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে, সেই আর্থিক অবস্থাকে মিটিয়ে, সেই আর্থিক দুরবস্থাটাকে সামাল দিয়ে আদতেও কি এই প্রতিশ্রুতিগুলো রাজনৈতিক দল পূরণ করতে পারবে? তার কারণটা তুমি দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসলো তখন 1,76,000 কোটি টাকা ঋণ নিয়ে তিনি শুরু করলেন। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় ঋণ নিয়ে চলে গেছেন 7 লক্ষ
7,50,000 কোটি টাকা, 7.5 লক্ষ কোটি টাকার ঋণ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। ঋণ নিয়ে মানে ঘি খেয়েছেন। কিন্তু এই ঋণ, একজন শিশু যখন পশ্চিমবাংলায় জন্মাচ্ছে 50,000 টাকা করে মাথায় ঋণ নিয়ে জন্মাচ্ছে। ফলে এই বিপুল পরিমাণে ঋণের সুদ গুনতে গুনতেই তো প্রশাসন শেষ হয়ে যাচ্ছে। ফলে বিজেপি ক্ষমতায় আসুক, সিপিএম ক্ষমতায় আসুক, কংগ্রেস আসুক, আবার তৃণমূল আসুক, এই বিপুল পরিমাণে ঋণ শোধ করে আদতেও তারা নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলো পালন করতে পারবেন? শুধু অর্থনীতিবিদ হওয়ার দরকার নেই। একদম মানে কমন সেন্সের জায়গা থেকে যদি তুমি বলো, মমতা বন্দ্যোপাধ্যায় আবার যদি ক্ষমতায় আসেন, তিনি কিন্তু পারবেন না। কারণ কেন্দ্রে তার মানে বিরোধী সরকার থাকবে, মোদী সরকার থাকবে। সেই লেভেলের সহযোগিতা তিনি পাবেন না, পাওয়ার কথাও নয়। রাজনৈতিক ভাষাটাই এইভাবে এসছে এখন। সেই ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আরো ঋণ নিয়ে বাঁচতে চাইবেন, এবং যে বিপুল পরিমাণে তাকে ডিএ দিতে হবে, মনে রাখবে মাত্র 25% ডিএ, সেগুলোও উনি কোনো রকম এদিক ওদিক করে ম্যানেজ করে, মানে 2 বছর পরে দিব মনিটোরিয়াম। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়টা কিন্তু আছে, যেই সরকারে আসুক এই 25% ডিএর পরে যে 75% ডিএ বাকি আছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে, সেই ডিএ দিতে গেলে তাকে প্রায় 25,000 কোটি টাকা খরচা করতে হবে। এই 25,000 কোটি টাকা আরো খরচা করতে হবে। এই বিপুল পরিমাণে টাকা, ডিএর টাকা মিটিয়ে সমস্ত ধরনের ভাতাগুলো, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় 1500-1800 টাকা ভাতা দিচ্ছেন, বিজেপি বলেছে আমরা 3,000 টাকা ভাতা দিব হয়ে। ফলে ভাতা এই যে বিপুল পরিমাণে দেবে বলছেন, সেই ক্ষেত্রে প্রশ্নটা আসছে যে বিজেপির একটা পজিটিভ জায়গা থাকবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা বামেরা ক্ষমতায় আসলে থাকবে না। সেটা হলো, দেখো আমরা মানি না মানি যে কেন্দ্রে যদি একই সরকার থাকে তাহলে ডেফিনেটলি তার সুবিধেটা পাবে। আজকে অমিত শাহর সামনে এই প্রশ্নটা অনেকে রেখেছিলেন যে আপনি কি করে এই বিপুল পরিমাণে যে ঋণ, সেইটাকে সামাল দিয়ে কি করে এই কর্মসূচিগুলো পালন করবেন যেগুলো ইস্তেহারে বলেছেন। অমিত শাহ বলেছেন দুভাবে হবে। এক হলো যে যেভাবে তৃণমূল সরকার দুর্নীতি করছে তাতেই অনেক টাকা লিকেজ হয়ে যাচ্ছে, ফলে লিকেজ বন্ধ করব, অর্থাৎ দুর্নীতিতে যে টাকাগুলো ব্যয় হয়ে যাচ্ছে সেগুলোকে রক্ষা করব। আর কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকার আছে, কেন্দ্রের থেকে সাহায্য আসবে। এই দুই মিলে উত্তরবঙ্গের মানে তোমার গিয়ে আইআইএম থেকে শুরু করে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটের মতন, অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট যেটা আইআইএম, তারপরে তোমার ক্যান্সার হাসপাতাল, এই বা চায়ের শিল্প, বা দক্ষিণবঙ্গে তোমার গিয়ে তোমাকে তাজপুরে যে বন্দর গঠন করা, বা পাট শিল্প, এই যে এত বিপুল প্রতিশ্রুতি বিজেপি দিয়েছেন, বিজেপি মনে করছে যে তাদের ডবল ইঞ্জিন সরকার হবে, কেন্দ্রের থেকে বিপুল সাহায্য আসবে, আর দুর্নীতিতে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছে সেই দুর্নীতি আটকিয়ে তারা কিন্তু এটা মোকাবিলা করতে পারবে। কিন্তু আমি তোমায় বলছি যে আমি যতটুকু বুঝি 7.5 লক্ষ কোটি টাকা ঋণ, তারপরে মানে সুপ্রিম কোর্টের রায়ে ডিএ যদি দিতে হয়, তার সেই ডিএর টাকা দেওয়ার পরে আদতেও এই 4টে দলেরই সরকার যদি তৈরি হয়, আদতেও তারা এই বিপুল পরিমাণে ঋণ সামলে শেষ পর্যন্ত নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো পালন করতে পারবেন বলে আমার মনে হয় না। ফলে সেই ক্ষেত্রে নির্বাচনী ইশতেহারে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ভোটারদের মন ভোলানোর জন্য ভোটারদের উচিত প্রশ্ন করা যে আপনারা কিভাবে, কোথার থেকে টাকা জোগাড় করছেন, কিভাবে সেই টাকা জোগাড় করে বিভিন্ন কর্মসূচিতে সেগুলোকে ব্যয় করছেন, ফলে আয় কোথায় থেকে আসছে, সেই আয় কিভাবে আপনারা ব্যয় করবেন, তার পরিষ্কার একটা অ্যাকাউন্ট আমরা চাই। শুধু মন ভোলানো কথা নয়, শুধু মন ভোলানো প্রতিশ্রুতি নয়, মন ভোলানো প্রতিশ্রুতিতে আমরা মসতে রাজি নই, ভোট দিতে রাজি নই। আমরা পরিষ্কার রোড ম্যাপ চাই যে এই মানে কোথা থেকে খরচা আসবে, আয়ের উৎসগুলো কি, কিভাবে বিভিন্ন খাতে আপনারা ব্যয় করবেন, তার পরিষ্কার একটা হোয়াইট পেপার আমরা চাই। আমরা সেটা দেখে আশ্বস্ত হব, তারপরে আপনাদের ভোট দিব, নাহলে প্রতিবারই তো আমরা হারি।